আপনারা সবাই ফেসবুকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছেন এবং কি সবাই অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করছেন, ফেসবুক পেজও ক্রিয়েট করছেন সবাই, রাইট? জি তো স্যার। ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করতে হলে এই তিনটা জিনিস সর্বপ্রথম লাগে, সেটা তো জানেন যে প্রথমে একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবে, তারপর একটা পেজ থাকা লাগবে এবং কি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে সেখানে আপনার অ্যাড অ্যাকাউন্ট, তারপর অ্যাসেট যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো রাখা লাগবে। তারপর যখন আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে, সেই বিজনেস ম্যানেজার দিয়ে আপনি করতে পারেন এবং কি ফেসবুকের ডিফল্টে যে অ্যাড অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে আপনারা করতে পারেন। আপনাদের প্রত্যেকের ফেসবুকে ডিফল্ট ভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, এটা সবাই জানেন তো, তাই না? দেখেন, এটা হলো আমাদের ফেসবুক, মেইন ফেসবুক, এই যে আমার মেইন ফেসবুক। তো মেইন ফেসবুকের রাইট সাইড, বাম সাইডে দেখবেন এখানে আপনার অ্যাডস ম্যানেজার নামে একটা অপশন আছে, এই যে অ্যাডস ম্যানেজার। তা আপনারা যখন এই অ্যাডস ম্যানেজারে যাবেন তখন আপনারা আসলে এই অ্যাডস ম্যানেজার থেকে আমাদের ফেসবুকে অ্যাড ক্যাম্পেইনটা রান করা হয়। ফেসবুকে যত ক্যাম্পেইন রান করা হয় অ্যাডস ম্যানেজারের মাধ্যমে। তো অ্যাডস ম্যানেজারে যখন আপনি ঢুকবেন, ওকে একটু ওয়েট করেন, লোডিং নিচ্ছে। ওকে, আমার যে আগের ক্যাম্পেইনটা ছিল ওটা ডিলিট করে। ওকে, দেখেন এই যে দেখেন উপরে ক্যাম্পেইন, আমি একটা জিনিস আপনাদের ভালো করে স্ক্রল করে দেখাই। এই যে উপরে এই লেখাগুলো আপনারা দেখতেছেন সবাই, এই জায়গায় দেখেন ক্যাম্পেইন নামের একটা অপশন লেখা আছে। যখন আপনি অ্যাডস ম্যানেজারে ঢুকবেন তখন একটা ক্যাম্পেইন নামের অপশন পাবেন, আর এখানে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট নাম্বার পাবেন। এটাই হলো আপনার অ্যাড অ্যাকাউন্ট, যেটা দিয়ে আপনি ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করবেন। প্রত্যেকে ডিফল্ট ভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট পায়, আর যখন আপনারা ফেসবুক বিজনেস ম্যানেজার একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাও এখানে শো করবে। তো সবসময়ের জন্য আপনারা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা দিয়ে অ্যাড ক্যাম্পেইন করবেন। আর আমরা একটা ক্যাম্পেইন করতে গেলে তিনটে ধাপে কাজ করি, সেটা জানেন। একটা হলো ক্যাম্পেইন, একটা হলো অ্যাডসেট, আর একটা হলো অ্যাডস। এই তিনটে ধাপে আমাদের একটা ক্যাম্পেইন রান করতে হয়, ঠিক আছে? তো দেখেন, আমি আজকে একটা ক্যাম্পেইন দেখাবো। তার আগে আমি আসলে এই জিনিসটা বলি। দেখেন এই জায়গায় যখন আপনি যাবেন তখন দেখেন এই যে এআর সম্রাট, যেটা এটা হলো আমার ফেসবুক অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টে আমি ডিফল্ট ভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট পাইছি, এই যে অন অ্যাড অ্যাকাউন্ট, এটা হলো ডিফল্ট। আর এআরএস বিজনেস মানে এটা আমার বিজনেস ম্যানেজার, এটা এখন আমি একটা অ্যাড অ্যাকাউন্ট খুলে নিই। খুললে এখানে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট পাইতেন। তো আপনি যখন ক্যাম্পেইন রান করবেন তখন ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে রান করবেন। এই ডিফল্টের অ্যাড অ্যাকাউন্ট থেকে না করাটাই বেটার, আবার করলেও করতে পারেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? তো আমার যেহেতু করা নাই, আমি ডিফল্টের অ্যাড অ্যাকাউন্ট থেকে আজকে একটা ক্যাম্পেইন রান করব। দেখেন এখানে ক্যাম্পেইন রান করার সময় সর্বপ্রথম আপনি ক্যাম্পেইনে থাকা অবস্থায় ক্যাম্পেইন আছে, অ্যাডসেট আছে এবং অ্যাডস আছে। আপনি থাকবেন সবসময় জন্য ক্যাম্পেইনে। ক্যাম্পেইনে থাকা অবস্থায় ক্রিয়েটে যাওয়ার পরে দেখবেন যে এখানে আপনার একটা অপশন চলে আসে বাইং টাইপ। বাইং টাইপটা কি এটা আপনারা জানেন? বাইং টাইপ হলো আপনার যে ক্যাম্পেইনটা চালাবেন এটা কোন টাইপের ক্যাম্পেইন হবে, মানে এটা কি অকশন হবে না রিজার্ভেশন হবে। বাইং টাইপ হলো দুই প্রকার, একটা হলো অকশন আর একটা হলো রিজার্ভেশন। অকশন মানে প্রদর্শিত হওয়া বা নিলামে ওঠা। আপনারা বাংলা সিনেমায় দেখতেন না আগে ছোটবেলায়, যে আনোয়ার আনোয়ার আর যাই হোক জসিম নিলামে উঠাইছে তার বাড়ি, একজন একটা বলে আরেকজন আরেকটা বলে, এভাবে যেটা হয় এটা হলো অকশন প্রসেস। এটা অকশন প্রসেস এই জন্যই বলা হয় যে আসলে আপনি যখন ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করবেন আপনার মতো আরো লক্ষ লক্ষ মানুষ একই টাইমে অ্যাড ক্যাম্পেইন করবে। তার মানে কি আপনি আরেকজনের সাথে বিট করতেছেন, এই জন্য এটা অকশন প্রসেস। আর রিজার্ভেশন অ্যাড মূলত দুই প্রকার, একটা হলো অ্যাওয়ারনেস আর একটা হলো এঙ্গেজমেন্ট। রিজার্ভেশন অ্যাড দুই প্রকার হয়, একটা অ্যাওয়ারনেস হয় আর একটা হলো এঙ্গেজমেন্ট হয়। রিজার্ভেশন অ্যাড কি, এটা আমি ফেসবুক যখন রোডম্যাপ দেখাইছিলাম তখন বলছিলাম। রিজার্ভেশন মানে আমি হলো নির্দিষ্ট কোনো একটা জায়গা হইতে পারে, যে কোনো একটা ওয়েবসাইট, যেমন প্রথম আলো দিয়ে আমি বুঝাইছিলাম যে আপনাদের, যে প্রথম আলো থেকে, প্রথম আলো এত বড় একটা প্ল্যাটফর্ম যেখানে প্রতিনিয়ত ৮০,০০০ মানুষের সমাগম থাকে। মানে প্রথম আলো নিউজ পেপার সবাই পড়ে। তো মার্কেটিংটা আমরা কোথায় করব, যেখানে আসলে লোক সমাগম বেশি, আমরা সেখানেই তো মার্কেটিং করব। তো যখন আপনি রিজার্ভেশন অ্যাড দেবেন সেটা হলো আপনার হইতে পারে কোনো একটা, মানে আপনার নির্দিষ্টটা যদি আমি একটু প্রথম আলোতে যে দেখাই, রিজার্ভেশন অ্যাড কখন দেবেন, যেমন এই যে প্রথম আলো একটা বাংলা নিউজ পেপার, এই যে দেখেন এটা একটা নিউজ পেপার, এখানে প্রায় সবাই এসে নিউজ পড়েন। তো দেখেন এই যে উপরে দেখেন বর্ষার চরমবিল, তেহরানে মানুষ অতি সত্বর সরে যেতে বলল, তারপর ইরানের হামলায় নিশানার কেন ইসরায়েলের
হাইফা শহর। এই যে দেখেন প্রথম আলোর উপরে, এই উপরে যেটা সেটাকে বলা হয় হেডিং, হেডলাইন মানে হেড মানে মাথা, আমাদের হেডিং। এরপরে দেখেন নিচে অনেক সংবাদ আছে, বিভিন্ন জায়গায় আবার অ্যাড দেখাবে, ফেসবুক থেকে আপনার গুগল থেকে অ্যাড দেখাবে। তো এই যে দেখেন, এই একটা জায়গা, যে জায়গাটা প্রথম আলোর জায়গা, এই জায়গাটা আমি রিজার্ভ করে রাখছি আমার। এই যে এই জায়গাটা রিজার্ভ করে রাখছে কোন কোম্পানি, এই বর্ষার চলন বিলের যে একটা অপশন। এই জায়গায় দেখেন একটা অ্যাড দেখাচ্ছে, বাট এই অ্যাডটা দেখেন কোথা থেকে দেখাচ্ছে, গুগল দ্বারা বিজ্ঞাপন, এটা গুগল থেকে দেখাচ্ছে। এরকম অ্যাডটা কিছুক্ষণ পরে আবার চলে যেতে পারে, বাট এই অ্যাড গুলো আপনার প্রথম আলো নির্দিষ্ট করে রাখছে যে হয়তো 7 দিন কিংবা 14 দিন কিংবা 1 মাস, একটা সার্টেন টাইম পর্যন্ত এই অ্যাডটা এখানেই থাকবে। এই জায়গাটুকু কিনে নিছে এই 3টে কোম্পানি, 1 সপ্তাহের জন্য হইতে পারে, 1 মাসের জন্য হইতে পারে, রিজার্ভ করে নিছে। এটাকে বলা হয় রিজার্ভেশন অ্যাড। বোঝা গেছে সবাই? তো আমরা হলো সেম ভাবে অকশনের অ্যাড দেবো, যেটা হলো প্রদর্শিত হবে সাথে সাথে, আমরা কোনো রিজার্ভেশন অ্যাড দেবো না। তো বাইং টাইপ অকশনই থাকবে। তারপরে দেখেন এখানে 6টা অবজেক্টিভ আছে। অবজেক্টিভ বলতে কি বোঝায়, মানে আপনার লক্ষ্য, আপনার ক্যাম্পেইনের উদ্দেশ্যটা কি, আপনি কিসের কারণে ফেসবুকের ক্যাম্পেইনটা করতেছেন। তো ফেসবুকের ক্যাম্পেইনে তো কিছু উদ্দেশ্য থাকে। হইতে পারে সেটা আপনি কোনো প্রোডাক্ট সেল করতে চান, কিংবা আপনি একটা অ্যাপ প্রমোশন করতে চান, বা তথ্য কালেক্ট করতে চান। তা আই হোপ আপনারা সবাই এই অবজেক্টিভ গুলো জানেন, যে অ্যাওয়ারনেস মানে হলো অ্যাওয়ার করা, মানুষকে জানানো বা সচেতন করা। কোনো একটা কিছু সম্পর্কে মানুষকে সচেতন করা, মানুষকে জানানোকে বলা হয় অ্যাওয়ারনেস। যদি আপনার ওয়েবসাইটে কোনো ট্রাফিক পর্যাপ্ত, যেমন আমরা যদি এই যে প্রথম আলোটা ধরি, এই যে প্রথম আলোতে আমি সার্চ দিয়ে আসছি, এটা কি একটা ওয়েবসাইট না? এই জায়গায় এসে আমি কি বিভিন্ন নিউজ দেখতেছি না? তো এই যে আমি যদি চাই যে আমার কোনো একটা পার্সন অডিয়েন্স ফেসবুক থেকে ডিরেক্ট ওয়েবসাইটে চলে আসবে, সেই অ্যাড যদি আমি দিতে চাই, তখন আমি কোন অ্যাড দেবো? ট্রাফিক অ্যাড। তখন আমি কি অ্যাড দেবো? ট্রাফিক অ্যাড। সেম ভাবে যদি আপনার কোনো একটা ফেসবুকে একটা পোস্টের মাধ্যমে আপনি চাচ্ছেন, একটা ফেসবুকে একটা পোস্ট করছেন, সেই পোস্টে অনেক লাইক কমেন্ট শেয়ার করুক, কিংবা মানে ওই আপনার পেজে কেউ লাইক দিক, ফলোয়ার গেইন হোক, তো এইরকম যদি কোনো অ্যাড চালাতে চান, সেক্ষেত্রে আপনি চালাবেন এঙ্গেজমেন্ট অ্যাড। আর আপনার যদি কোনো তথ্য কালেক্ট করার দরকার হয়, তথ্য কালেক্ট বলতে অবজেক্টিভ গুলো আমি জাস্ট এক লাইন এক লাইন করে বলে দিচ্ছি, কারণ আপনারা সবাই অবজেক্টিভ গুলো সম্পর্কে ধারণা আছে। আপনি আসলে এই জায়গায় চুজ ক্যাম্পেইন অবজেক্টিভের জায়গায় এসে আমরা এখন কোন ক্যাম্পেইনটা চালাবো, সেক্ষেত্রে আমি প্রত্যেকটা ক্যাম্পেইন অবজেক্টিভ একবার করে বলে দিচ্ছি। যেমন লিডস ক্যাম্পেইন আপনি কখন চালাবেন, যখন আপনার তথ্য দরকার হবে। যদি আপনি মনে করেন যে আপনার একটা মোটরসাইকেল আছে, মোটরসাইকেলটা আপনি বিক্রি করবেন, কিংবা ধরেন আপনার একটা বড় গাড়ি শোরুম আছে, গাড়িটা বিক্রি করবেন। তারপরে অনলাইনে তো ধরেন আমরা যে কোনো একটা প্রোডাক্ট হইতে পারে, মাউস কিবোর্ড, এই প্রোডাক্ট গুলো আমরা অনলাইন থেকে কিনতে পারি। যে আমার পছন্দ হয়েছে, আমি অর্ডার দিয়ে দিলাম, আমার প্রোডাক্টটা দিয়ে গেল, আমি ডেলিভারি চার্জ দিয়ে দিলাম। কিন্তু আপনি কি কখনো একটা গাড়ি কি অনলাইন অর্ডার দিলেন, আর আপনার বাসার সামনে এসে দিয়ে গেল, আপনি ডেলিভারি চার্জ দিয়ে দিলেন, এরকম হবে কখনো? এটা সম্ভব? এই ক্ষেত্রে আপনার লিড সেট চালাতে হবে। ধরেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে, আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে অ্যাড চালাচ্ছেন, হইতে পারে আপনি একটা গাড়ি বিক্রি করবেন। তো আপনি এরকম ভাবে ক্যাপশন দিলেন যে গাড়িটা যারা কিনতে ইচ্ছুক, তারা কি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করুন, বা একটা গুগল ফর্ম দিলেন সেটা ফিল আপ করুন। সেখানে আপনি কিছু লিড কালেক্ট করতেন, যেমন আপনি নাম নিলেন, ফোন নাম্বার নিলেন, ইমেল অ্যাড্রেস নিলেন। তো যখন আপনার ওই গাড়িটা কিনতে যারা ইন্টারেস্ট হবে, তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করবে। ফিল আপ করলে ওই লিডটা কি আপনার কাছে চলে আসবে না? তো ওই লিডটা যখন আপনার কাছে চলে আসবে, তখন আপনি কি করতে পারবেন? ওই নাম্বারে ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করতে পারেন, ভাই আপনি যে গাড়িটা কিনতে চান, গাড়িটা তো এই কন্ডিশন, আপনি কি কিনতে চান কিনা? যে কিনতে চান, তাহলে কালকে এই যে এরকম ধানমন্ডির সাথে আসেন, আইসে দেখেন। তো প্রথমে তো আগে ওই লোকটার দাঁতে আপনি লিড কালেক্ট করলেন, লিডটা আপনার কাছে আসার পরে আপনি তাকে ফোন দিলেন। তো এটা হলো আপনার লিড জেনারেশন। কিংবা আপনি জব পোস্ট দিলেন, উই আর হায়ারিং এ এসইও এক্সপার্ট ইন আওয়ার কোম্পানি। তো আপনারা যখন এসইওর উপরে কোন একটা লোকরে আপনার কোম্পানিতে হায়ার করবেন, তো আপনার কিছু রিকোয়ারমেন্ট থাকবে না? যেমন তার হইতে হবে, তার 3 বছরের এক্সপিরিয়েন্স হইতে হবে, তার হলো অবশ্যই সে অবিবাহিত হইতে হবে, কিংবা সে অবশ্যই ঢাকা থাকতে হবে। তো এরকম রিকোয়ারমেন্ট দিয়ে যখন আপনি একটা অ্যাড চালালেন, তো যখন ওই রিকোয়ারমেন্টের সাথে আপনি পরিপূর্ণ হবেন, তখনই নিশ্চয়ই আপনি কি করবেন? ওই ফর্মটা ফিল আপ করবেন, এবং কি আপনি লিডটা কালেক্ট করবেন। তো এভাবে হলো লিড জেনারেশন অ্যাড চালায়।
তারপর যদি অ্যাপ প্রমোশনের জিনিসটা কি, আপনারা ফেসবুকে অনেক সময় অনেক রিলস ভিডিও দেখার মাঝখানে দেখবেন অনেক সময় অনেক ফেসবুকে অনেক ভিডিওর মধ্যে অনেক রকমের অ্যাড চলে আসে, 3 সেকেন্ড 5 সেকেন্ডের একটা অ্যাড চলে আসে, হইতে পারে সেটা একটা গেমস এর অ্যাড, হইতে পারে কোনো একটা সফটওয়্যার অ্যাপস। তো এই অ্যাপস গুলোর প্রমোশন করার জন্য যে অ্যাড চালানো হয় সেটাকে বলা হয় অ্যাপ প্রমোশন। তারপর সবার লাস্টে যেটা আছে সেটা হলো সেলস। আমার কাঙ্ক্ষিত লক্ষ্য, আমি যদি কোনো প্রোডাক্ট সেল করতে চাই তখন আমার কি চালাতে হবে, সেলস অ্যাড চালাতে হবে। তখন আমার কি অ্যাড চালাতে হবে, সেলস অ্যাড। তো আজকে যেহেতু আমি একটা ক্যাম্পেইন করব, তো আমি প্রথম থেকে যেই ক্যাম্পেইনটা করবো সেটা হলো অ্যাওয়ারনেস। আমি চাচ্ছি যে আমার একটা প্রোডাক্ট হইতে পারে আইফোন, আইফোন আমি বিক্রি করব। তো আমি আইফোন সম্পর্কে মানুষ যে এটা অফার প্রাইসে আইফোনটা বিক্রি করব, সো আমি এটা মানুষকে জানাবো, যার কারণে আমি কোন অ্যাড চালাবো আজকে, অ্যাওয়ারনেস। তো আমি এখান থেকে অবজেক্টিভ সিলেক্ট করলাম অ্যাওয়ারনেস। তাহলে আমি ফেসবুকে মোটামুটি একটা ধাক্কা দিলাম যে ভাই তুমি বাইং টাইপে অকশনে একটা অ্যাড চালাবা, এবং কি তোমার কাজ হলো, তোমার অবজেক্টিভ, তোমার লক্ষ্য হলো কি তুমি অ্যাওয়ারনেস করবা, অ্যাওয়ার করা লোকজনের কাছে আমার অ্যাডটা পৌঁছাবা। ঠিক আছে, এটা হলো আমি ফেসবুকে একটা ধাক্কা দিলাম, দিয়ে আমি কন্টিনিউ দিলাম। তো দেখেন এখন যখন আমি এটা দিলাম তখন আমার এই 3টে পার্ট আপনার সামনে চলে আসবে। এই যে এই 3টে পার্টের কাজ আপনি যখন পরিপূর্ণ করবেন তখন আপনার একটা ক্যাম্পেইন রান হবে, এই যে 3টে পার্ট দিয়ে আছে। তো এখানে 3টে পার্ট বলতে বোঝাচ্ছে আপনার, দেখেন এই যে দেখেন, আমি একটু আগেও বলছি যে একটা ক্যাম্পেইনে 3টে পার্ট, একটা হলো ক্যাম্পেইন। তো দেখেন এই যে ফাইল ম্যানেজারের মতো যে একটা চিহ্ন আছে এটাকে বলা হয় ক্যাম্পেইন। তারপরে এই যে চতুর্ভুজের মতো 4টে পয়েন্ট আছে সেটা দিয়ে যখন থাকবে সেটা হলো অ্যাড সেট। আর এবং একটা বই পুস্তকের মধ্যে একটা ছবি আছে সেটা হলো আপনার অ্যাডস। এই 3টে পার্টের কাজ আমরা যখন পরিপূর্ণভাবে করব তখন আমার কি হবে, একটা ক্যাম্পেইন রান হবে, পরিপূর্ণ একটা ক্যাম্পেইন রান হবে। ঠিক আছে, তো এই 3টে পয়েন্টের কাজ আমরা আজকে করে একটা ক্যাম্পেইন রান করব। তো সেক্ষেত্রে দেখেন এখানে প্রথমে যখন আপনার ক্যাম্পেইন থাকবে, ক্যাম্পেইনটার প্রথমে একটা নাম দিতে হবে। তো আমি এই কথাটা একটু একবার বলে দিই যে ক্যাম্পেইনের নাম আপনি কি দিন, দেন না না দেন, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আপনার মনে রাখতে হবে আসলে আপনি কোন ক্যাম্পেইন চালাচ্ছেন, কি চালাচ্ছেন, যার কারণে আপনি নামটা একটু সুন্দর করে স্পেসিফিক ভাবে দিবেন। ধরেন ধরেন আমি অ্যাওয়ারনেস অ্যাড চালাচ্ছি, বাট আমি এখানে লিখে রাখলাম অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস, তারপর আমি যেই কোম্পানি অ্যাড চালালাম, ধরেন আমি এআরএস ক্রিয়েটর থেকে অ্যাড চালাবো। এআরএস ক্রিয়েটর হলো আমার ফেসবুক পেজ, এবং আজকে তারিখ আমি দিয়ে দিলাম যে আমি আজকে 17 তারিখ, 17 তারিখ একটা অ্যাড চালাচ্ছি, যার কারণে আমি ওই তারিখটা এখানে উল্লেখ করে দিই, তার কারণে আমার ভালো হবে 17, তারপর হলো ধরেন 6/25। তার মানে আমার এটা একটা স্পেসিফিক হয়ে গেল যে আমার অ্যাওয়ারনেস অ্যাড চলতেছে কোন কোম্পানি থেকে, এআরএস ক্রিয়েটর থেকে চলতেছে। আমি এটা সুন্দর করে কি করে দিলাম, ফাইন্ড আউট করে রাখলাম। এরকম একটা সুন্দর নাম দেবেন যেটা দিয়ে আপনি সহজে, কারণ আপনি অনেকগুলো ক্যাম্পেইন এট এ টাইমে রান করতে পারেন। তা আসলে কোনটা কোন ক্যাম্পেইন কোন কোম্পানির অ্যাড কোনটা চলতেছে এটা ফাইন্ড আউট করার জন্য আপনি আর কি সুন্দর করে নামটা এরকম দেবেন, যে কোম্পানি অ্যাড চালাচ্ছেন ওই কোম্পানির নামটা দিলেন, এবং যত তারিখে চালাচ্ছেন সেই তারিখটা দিলেন, এবং যেই ক্যাম্পেইনটা চালাচ্ছেন সেই ক্যাম্পেইনটা রাখলেন। তাহলে এখানে আমি সেটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এটা আমার একটা নির্দিষ্ট হয়ে গেল, তখন আমি সারা জীবনে এটা বুঝতে পারবো, আমি যদি 100 বছর পরেও দেখি তাও বুঝতে পারবো যে এই যে 2025 সালে 17 তারিখ জুন মাসের একটা অ্যাড চলছিল অ্যাওয়ারনেস এর, কোন কোম্পানির, এআরএস ক্রিয়েটর। যার কারণে আমার আর কোনো সমস্যা হবে না, আমি যদি 1 মাস 2 মাস পরেও চালাই তাও বুঝবে, কারণ এই তারিখটা পৃথিবীতে আপনার যতদিন বাইসে থাকেন না কেন এই তারিখটা জীবনে আসবে না, আসবে এরপরে 17 তারিখ 6 মাস আসবে, বাট ওটা 2026 সাল হবে, এই তারিখটা আর কোনোদিনই আসবে না। যার কারণে তারিখটা দিয়ে রাখবেন এবং কোম্পানির নামটা দিয়ে রাখবেন, যার জন্য আপনার জন্য বেস্ট হবে ক্যাম্পেইনটা। তারপর দেখেন এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে অ্যাড স্পেশাল ক্যাটাগরি। অ্যাড এর কিছু স্পেশাল ক্যাটাগরি আছে, আপনি যে ক্যাম্পেইনটা চালাচ্ছেন এটা কি কোনো স্পেশাল ক্যাটাগরি অ্যাড কিনা। স্পেশাল ক্যাটাগরি অ্যাড বলতে বোঝাচ্ছে ধরেন এই জায়গায় দেখেন আপনি যদি অ্যারোতে যান, এই যে এই কয়টা হলো আপনার স্পেশাল ক্যাটাগরি অ্যাড। ফিনান্সিয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিসেস যদি কোনো অ্যাড চালাতে চান, এমপ্লয়মেন্টের কোনো যদি অ্যাড চালাতে চান, কিংবা হাউজিং এর কোনো অ্যাড চালাতে চান, কিংবা পলিটিক্স, সোশ্যাল, ইলেকশন এইসব নিয়ে কোনো অ্যাড চালাতে চান, এগুলো স্পেশাল ক্যাটাগরি অ্যাড। আর এই অ্যাড গুলো কিন্তু ধুম করে চালানো যায় না, কারণ আপনি ইচ্ছা করলে একটা পলিটিক্যাল অ্যাড আপনি চালাতে পারবেন না, কারণ আপনি চাইলে কি পারবেন যে যে কোনো একটা পলিটিক্যাল লিডার বা একটা নেতার নামে বাজে একটা অ্যাড চালাই দিলেন যে তার ফাঁসি চাই, সে একজন হ্যান ত্যান এরকম কিছু একটা বলে যে আপনি একটা অ্যাড চালাবেন,
সেটা কি সম্ভব? যার কারণে ফেসবুক এটা একটা স্পেশাল ক্যাটাগরির মধ্যে রাখছে। তুমি চাইলেই অ্যাড চালাতে পারবে না, যার কারণে তোমার কিছু ডকুমেন্ট লাগবে, পাবলিক ফিগার লাগবে, পলিটিক্যাল অ্যাড যার চালাবেন তার অবশ্যই পাবলিক ফিগার পেজ লাগবে, তার ডকুমেন্ট লাগবে। হাউজিং, আপনি কি চাইলেই কি আমার বাড়ির একটা ছবি তুলে বিক্রি করে দিতে পারবেন? পারবেন না। তার লাগবে কি, ইন্স্যুরেন্সের লাগবে, মোটর গ্যাস লাগবে, বিভিন্ন কিছু লাগবে। এমপ্লয়মেন্ট, আপনি ধুম করে একজনের প্রফেশনাল সার্টিফিকেট ছাড়া আপনি একজনকে চাকরি দিতে পারবেন না। আপনি বললেন যে চাকরি দেওয়া হবে, যোগাযোগ করেন এখানে, এইসব অ্যাড আপনি দিতে পারবেন না, কারণ আপনার কোম্পানির বিন টিন এইগুলো সব কিছু দেখাতে হবে যে আপনার রেপুটেড কোম্পানি কিনে আপনি ধুম করে তো একটা পোস্ট দিয়ে দিলেন যে আপনার চাকরি দেওয়া হবে। তো এইসব অ্যাড আপনি চালাতে পারবেন না, এগুলো হলো স্পেশাল ক্যাটাগরির অ্যাড। তো আমরা কোনো স্পেশাল ক্যাটাগরি অ্যাড চালাবো না, এটা যারা যেরকম আছে ওরকম থাক। একটু নিচে দেখেন ক্যাম্পেইন ডিটেলস আছে। ক্যাম্পেইন ডিটেলস মানে কি, ওই প্রথমে যে জিনিসটা আমরা সিলেক্ট করছি ওই জিনিসটা আবার দেখাচ্ছে যে বাইং টাইপ কি তুমি চেঞ্জ করতে চাও, না ভাই আমি অপশনই চালাতে চাই। ক্যাম্পেইন অবজেক্টিভ কি তুমি চেঞ্জ করতে চাও, না ভাই আমি অ্যাওয়ারনেসই চালাতে চাই। ওকে। তারপরে দুটো পার্ট আছে দেখেন, এ সি বি, যেটাকে বলা হয় সিবিও অ্যাড, যেটা আমি আপনাদের অ্যাড ক্যাম্পেইনের মধ্যে বলছিলাম যে এগুলো একটা অ্যাডভান্স লেভেলের কাজ। এগুলো আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো, হয়তো এর পরের ক্লাসে আমি হলো সিবিও অ্যাড দেখাবো আপনাদের, স্পেশাল ক্যাটাগরি অ্যাড গুলো। তারপর আছে এবি টেস্ট। এবি টেস্ট কেন করে, কি কারণে করে, এগুলো একটা অ্যাডভান্স কাজ, এগুলো আমরা আস্তে আস্তে পরে যাবে দেখবো। তো দেখেন আমার ক্যাম্পেইনের প্রথমে আমার কোনো কাজ নাই, প্রথমে জাস্ট আমার একটুকি কাজ, একটা ক্যাম্পেইনের নাম দেয়া, আর কোনো কাজ নেই ক্যাম্পেইনের ভিতরে। আর তারপর আমরা আবার চলে যাই অ্যাড সেটের ভিতরে। এখন আমরা চলে যাবো কোথায়? অ্যাড সেটের ভিতরে। আমরা অ্যাড সেটের ভিতরে চলে গেলাম। অ্যাড সেটে যাওয়ার পরে সেম ভাবে কি আমি ওই অ্যাড সেটে একটা নাম দিলাম, কারণ মনে রাখবেন একটা ক্যাম্পেইনের কিন্তু একাধিক অ্যাড সেট তৈরি করা যায়, এবং একটা অ্যাড সেটে একাধিক অ্যাডস তৈরি করা যায়। এই যে উপরে যেটা দেখলেন, একটা ক্যাম্পেইনের আন্ডারে একাধিক অ্যাড সেট তৈরি করা যায়, একটা অ্যাড সেটের আন্ডারে একাধিক অ্যাডস তৈরি করা যায়। সো এই জিনিসটাও সেম ওইভাবেই তৈরি করবেন। কোন ভাবে? এই লেখাটাও সেম ওইভাবে দিবেন, যেমন অ্যাওয়ারনেস এআরএসকে অ্যাড 17 তারিখ, এটার অ্যাড সেট হলো এটা। এটা দিলে হবে কি, আপনার এই ক্যাম্পেইনের আন্ডারে ওই যে একটু আগে যে জিনিসটা দেখলেন, এবি টেস্ট, এবি টেস্ট যখন করবেন তখন এই জিনিসটা আপনার ক্লিয়ার হবে। এবি টেস্ট মানে একটা ক্যাম্পেইনের মধ্যে তুলনা করা, যে এই ক্যাম্পেইনটা ভালো চলতেছে না খারাপ চলতেছে, আর একটা অ্যাডসেট তৈরি করা, মানে একটা ক্যাম্পেইনের একাধিক অ্যাডসেট তৈরি করে কম্পেয়ার করা, একটা অ্যাডসেটের সাথে আরেকটা অ্যাডসেটে কম্পেয়ার করা, যার কারণে এটাকে বলা হয় এবি টেস্ট। যার কারণে আপনারা অবশ্যই এই ক্যাম্পেইনের জন্য আপনার মেইন অ্যাডসেট কোনটা সেটা ভালো করে লিখবেন, যে এই ক্যাম্পেইনের জন্য আমার অ্যাডসেট এটাই, অ্যাওয়ারনেস এআরএস ক্রিয়েটর 16/6/25 অ্যাডসেট এটা। এই ক্যাম্পেইনে যদি আপনার আরেকটা অ্যাডসেট তৈরি করেন তখন ওইটা হবে কি অ্যাডসেট অন, আরেকটা তৈরি করলে অ্যাডসেট টু হবে। এই জন্য প্রথম যেটা সেটা শুধুমাত্র অ্যাডসেট হবে, ঠিক আছে? এখন আমরা যেহেতু নর্মাল কাজ দেখতেছি, সেহেতু এগুলো প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল থাকবে, যার কারণে অ্যাডসেটই শুধু নাম থাকবে, অন আর থাকলো না। অন আপনি তখনই দিবেন যখন আপনি একটা ক্যাম্পেইনে একাধিক অ্যাডসেট তৈরি করবেন, তখন 1 2 3 4 5 দিবেন। তাহলে ফাইন্ড আউট করতে পারবেন যে মেইন অ্যাডসেট কোনটা, কপি কোনটা, ডুপ্লিকেট কোনটা, এরপরে তৈরি করছি কোনটা। ঠিক আছে? ওকে। তাহলে আসেন এর পরের অপশন, পারফরমেন্স গোল নামের একটা অপশন আছে। পারফরমেন্স গোল বলতে বোঝাচ্ছে যে দেখেন, আমি কিন্তু প্রথমে ফেসবুকে একটা ধাক্কা দিছি, কি দিয়ে ধাক্কা দিছি? ওই যে ভাই আমি বাইং টাইপ দিছি অপশন, তারপর আমি তারে বললাম ভাই তুমি আমার জন্য অ্যাওয়ারনেস একটা অ্যাড চালাও। তা ফেসবুকে আমি তখন কি একটা ধাক্কা দিলাম যে ভাই তুমি আমার জন্য অ্যাওয়ারনেস অ্যাড চালাও, অ্যাওয়ারনেস দিয়ে একটা ধাক্কা দিলাম। এখন কথা হলো, অ্যাওয়ারনেস এর তো আবার কিছু পার্ট আছে, সাব পার্ট। আপনারা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রোডম্যাপ ক্লাসটা যদি ভালো করে দেখেন তাহলে বুঝবেন যে সাব পার্ট বলতে কি বোঝায়। যে অ্যাওয়ারনেস এর মধ্যে কিছু পার্ট আছে, রিচ আছে, রিচ অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ অ্যাওয়ারনেস। তো অ্যাওয়ারনেস এর মধ্যে এগুলো পার্ট, যে অ্যাওয়ারনেস এর মধ্যে তুমি আবার কি চাও। প্রথম কথা হলো তুমি ভার্সিটিতে ভর্তি হবা, এটা একটা কথা। ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য তুমি কোন সাবজেক্ট চয়েস করবা? তুমি কি সিএসসি চয়েস করবা, না বিবিএ চয়েস করবা, না ইংলিশ চয়েস করবা, না হোটেল ম্যানেজমেন্ট চয়েস করবা? প্রথম ধাক্কা হলো কি আমি ভার্সিটিতে ভর্তি হবো। তো এই ক্ষেত্রেও আমার প্রথম ধাক্কা ছিল অ্যাওয়ারনেস, মানে আমি অ্যাওয়ারনেস মানুষকে জানাবো। এখন জানানোর প্রক্রিয়াটা কি? জানানোর প্রক্রিয়াটা এই যে পারফরমেন্স গোলস, মানে তুমি কি রকম পারফরমেন্স চাচ্ছ এই অ্যাডটা থেকে। এখানে দেখেন আপনার বিভিন্ন রকমের পারফরমেন্স আছে। ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড, মানে তোমার অ্যাডটা
অনেক বেশি লোকের কাছে তুমি পৌঁছাতে চাও, তাহলে তুমি ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড দাও। তোমার অ্যাডটা কি তুমি অনেক ভাবে পৌঁছাতে চাও, মানে অনেক লোক দেখুক এটা চাও, তাহলে তুমি ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন দাও। এইগুলো হলো আপনার মানে আমার গোল। তা আমি চাচ্ছি আমার অ্যাডটা অনেক বেশি লোকের কাছে যাক, তাহলে এটা কি হবে, রিচ। আপনি যদি চান যে ভিডিও দিয়ে অ্যাড চালাবেন, তখন আপনি কি দিতে পারেন, ম্যাক্সিমাম 2 সেকেন্ড কন্টিনিউ ভিডিও প্লে, যারা ফেসবুকে 2 সেকেন্ডের উপরে ভিডিও দেখে তাদের দ্বারা আমার অ্যাডটা পৌঁছাও। এটা কি ফেসবুকে ধাক্কা মারা, এই ডকুমেন্ট গুলো ফেসবুকের কাছে আছে, যারা কারা 2 সেকেন্ড 5 সেকেন্ড ধরে ভিডিও দেখে, কারা এই যে তুমি যে অ্যাড গুলো চালাবা, তুমি ধরো আইফোনের উপরে একটা ভিডিও অ্যাড চালালা আইফোনটা সেল করার জন্য, আইফোন নিয়ে বর্তমানে কারা কারা ইন্টারেস্ট কেনার জন্য, তাকে দ্বারা ফেসবুক তোমার অ্যাডটা পৌঁছায় দেবে, যখন তুমি ফেসবুকে সুন্দর করে ধাক্কাটা দিতে পারো। তা আমার ধাক্কাটা আমি ফেসবুকে দিলাম যে ভাই তুমি অ্যাওয়ারনেস অ্যাড চালাও, কিন্তু অ্যাওয়ারনেস এর মধ্যে আমি অনেক বেশি লোকের কাছে যেন আমার অ্যাডটা পৌঁছায়, সেই কাজ তুমি করবা। তখন আমি কি করলাম, ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড দিলাম। ওকে, এই আর একটা ধাক্কা আমি ফেসবুকে দিলাম। এরপরে দেখেন ফেসবুক পেজ নামের একটা কথা আছে, যে তুমি এই যে এত কিছু করতেছো ভাই, তুমি কোন ফেসবুক পেজ থেকে অ্যাডটা চালাবা। তাহলে এখানে দেখেন, আচ্ছা সবাই আছেন তো? আমি সরি, আমার একটা ফোন আসছিল, খেয়াল নাই আমার। জি আছি স্যার। ওকে, হ্যাঁ তাহলে দেখেন আমার হলো, তাহলে আমি হলো কি করলাম, ফেসবুক পেজ সিলেক্ট করলাম। এখন দেখেন আপনারা সবাই জানেন যে একটা বিজনেস ম্যানেজারে প্রায় 25টা ফেসবুক পেজ অ্যাড করা যায়। কয়টা? 25টা ফেসবুক পেজ অ্যাড করা যায়। সো এখানে আমরা এখানে আমার ফেসবুকের ধরেন একটা পেজ ক্রিয়েট করা আছে, তো সেই একটা পেজ এখানে শো করছে। আপনি যখন ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নেবেন বা আপনার একাধিক পেজ থাকবে, সবগুলো পেজ এখানে কিন্তু শো করবে। সেখান থেকে আপনি যেই পেজে অ্যাড চালাবেন সেই পেজটা সিলেক্ট করবেন। তো আমি এআরএস ক্রিয়েটর এটা থেকে অ্যাড চালাবো, তো এই এআরএস ক্রিয়েটরটা আমি সিলেক্ট করলাম। আচ্ছা, তারপর দেখেন এই জায়গায় কিছু আছে ক্যাপ টার্গেট, এই জিনিসগুলো আপনার কিছুই করা লাগবে না, এটা যা আছে ওর মতো থাকবে ফেসবুকের। এই জিনিসটা আমি নিচে থেকে কন্ট্রোল করবো। তারপর দেখেন এখানে ডাইনামিক ক্রিয়েটিভ নামের একটা অপশন আছে, এই জিনিসটা অফ থাকবে, এটা অন করার দরকার নেই। এরপর আসেন বাজেটের অপশন। আপনি যে অ্যাড চালাবেন ফেসবুকে, তো একটা ধাক্কা আপনার দিতে হবে যে ভাই আমি ডেইলি $5 $10 $15 $20, যে কয় ডলারে আপনি অ্যাড চালান আপনার ইচ্ছা। বাজেট দুই প্রকার, এটা আপনারা সবাই জানেন, যে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। এবং ডেইলি বাজেটের আরেকটা নাম হলো এভারগ্রিন অ্যাডস, এবং লাইফ টাইম বাজেটের আরেকটা নাম হলো সিজনাল অ্যাডস। আমরা 12 মাস ধরে যেই সব প্রোডাক্টে অ্যাড চালাই সেটা হলো ডেইলি বাজেট। আর কোনো সিজন বেসিস, যেমন এখন গরমকাল আমরা এসি অ্যাড চালাতে পারি, এসি তো আর 12 মাস চলবে না, এই গরমে 2-3 মাস চলবে। তো এই গরমে 2-3 মাসের জন্য আমরা যে টানা অ্যাড চালাবো সেটা হলো আমাদের লাইফ টাইম বাজেট। এখন কথা হলো ভাই, লাইফ টাইম বাজেট দিয়ে কি এই যে 12 মাস যে প্রোডাক্ট চলে সেই প্রোডাক্টে অ্যাড চালানো যাবে না? হ্যাঁ ভাই যাবে, সবই করা যাবে। তবে ওই মার্কেটিং করতেছি তো আমরা অনেকদিন ধরে, আমাকে ধরো যেটা বেস্ট মনে হয় আমরা সেটাই আপনাদের সাজেস্ট করবো অলওয়েজ। তো আমরা হলো ডেইলি বাজেটে অ্যাড চালাচ্ছি, এবং ডেইলি আমরা ধরেন $15 অ্যাড চালালাম। তো আপনি যখন $15 অ্যাড চালাবেন, তখন নিচে কিন্তু আপনার মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট 7 দিনের হিসেব দেবে, যে উইকলি এক্সপেন্ড $105, মানে $15 করে আপনার 7 দিনে $105 অ্যাড চলবে। এখন আপনারা বলতে পারেন যে স্যার আমরা কয় দিনের অ্যাড চালাবো নর্মালি। তো স্যার এটার কথা হলো, আপনার ফেসবুকের যখন আপনি একটা অ্যাড চালাবেন, একটা অ্যাড অপটিমাইজ হইতে 72 ঘন্টা সময় লাগে। অপটিমাইজেশন হইতে বলতে আপনার ধরেন আপনার ফেসবুকটা আসলে লিগ্যাল অডিয়েন্স কারা, কাদের উদ্দেশ্যে আপনি ফেসবুকের এই অ্যাড ক্যাম্পেইনটা করতেছেন, এটা ফেসবুক ভালো করে বুঝতে 72 ঘন্টা সময় লাগে, মানে 3 দিন। এখন আপনি যখন একদিনে অ্যাড চালাবেন বা 2 দিনে অ্যাড চালাবেন, আপনি রেজাল্ট পাবেন, বাট আশা আপনি যেরকম চাচ্ছেন সেরকম রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। এর একটাই কারণ, আপনি অ্যাডটা নতুন চালাচ্ছেন, তার মানে আপনি ফাঁকা মাঠে গুলি ছড়তেছেন। আপনার অ্যাড অ্যাকাউন্টটা নতুন, আপনার ফেসবুক ক্যাম্পেইনটা আজকে নতুন, তার মানে কি ফেসবুকের দ্বারা পর্যাপ্ত ডেটা নাই আপনার। তা ভালোভাবে আপনার অ্যাডটা চালাতে হলে আপনি সর্বনিম্ন 3 দিন,
আর যদি খুবই ভালো চালাতে চান তাহলে 7 দিন চালাতে হবে, ঠিক আছে? 7 দিন, 7, 14, 21 অথবা 1 মাস। এটা হলো আপনার একটা ক্যাম্পেইনের মেইন রুল, বা এরকম ভাবে অ্যাড চালাইলে আপনার ভালো রেজাল্ট পান। তাহলে ক্লায়েন্টের সাথে আপনারা সুন্দর করে কমিউনিকেশন করবেন। যখন ক্লায়েন্ট আপনার কাজ দিতে আসবে, ক্লায়েন্ট বলতে পারে যে আমি কিরকম অ্যাড চালালে আমি ভালো রেজাল্ট পাবো। তো দেখেন, আপনার ক্লায়েন্টের যদি প্রোডাক্ট, কোনো একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য অ্যাড চালাতে হয়, তাহলে আপনি প্রথম দিন ভুলেও কিন্তু ডাইরেক্ট সেলস অ্যাড দিবেন না। কারণ হলো, প্রথম দিন সেলস অ্যাড দিলে ফেসবুকের দ্বারা পর্যাপ্ত ডেটা আপনার নাই, তা আপনি তো ঠিক মতো সেল করতে পারবেন না। আপনার টাকা ঠিকই খরচ হবে, বাট আপনার সেল হচ্ছে না। এর একটাই কারণ হলো, আপনি প্রথমে আহ, আপনার ফেসবুকে যে এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা সম্পর্কে মানুষকে আগে অ্যাওয়ার করতে হবে, মানুষকে জানাতে হবে, ইন্টারাক্ট করতে হবে, আপনার সম্পর্কে মানুষকে খাওয়াইতে হবে। খাওয়ানোর পরে সে আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন। সো প্রথমে আপনি অ্যাওয়ারনেস অ্যাড চালাবেন মাসবি, তারপর যে আপনি সেলস অ্যাড চালাইতে পারেন। তো এই জন্য আপনার ক্লায়েন্ট যদি আপনার মেসেজ দিয়ে বলে যে আমার নতুন পেজ বা নতুন প্রোডাক্ট, তা আমি কিভাবে কি করব, তখন আপনি সুন্দর করে এই গুছাই কথাগুলো বলবেন যে ভাই, আপনি যে নতুন অ্যাড চালাচ্ছেন, আপনার অ্যাড অ্যাকাউন্টও নতুন বা আপনার বিজনেসটাও নতুন, এই সম্পর্কে মানুষটা আগে অবগত করতে হবে, মানুষটাকে জানাতে হবে, বুঝাতে হবে যে আপনার পেজে এই প্রোডাক্টটা পাওয়া যায়। তারপর শোন আপনি সেল করতে পারবেন। আগে মানুষের উপর ট্রাস্টেবল ইস্যুটা আপনার দখল করতে হবে। এটা শুধু আমার ক্ষেত্রে না, এখানে যারা আছেন সবাই সেম। আপনার অনলাইন থেকে কোনো একটা পেজের থেকে কোনো কিছু একটা অর্ডার করার আগে নিশ্চয়ই তার রিভিউ দেখেন, তার কমেন্ট সেকশনটা দেখেন যে আসলে প্রোডাক্টটা আসলে কি ঠিক নাকি, না তাবিজ বিক্রেতার মতো। এই জিনিসগুলো আগে আপনারাও চেক করেন। তো এই জন্য আমিও বলতেছি, এটা হলো সবার ক্ষেত্রে, সব মার্কেটের ক্ষেত্রে। একজন অডিয়েন্স হিসেবে আমারও চিন্তা ভাবনা এরকম, যে আমি কোন একটা কোম্পানি একদম নতুন, আজকের এই দেখলাম তার ফেসবুকে নতুন ফেসবুক পেজ, সে ধুম করে একটা প্রোডাক্ট সেল করতে অ্যাড চালাইছে, তা আমি নিশ্চয়ই উপর একটা 50-50 চান্স থাকবে, কিনতেও পারে নাও কিনতে পারে। কিন্তু আপনার ওই প্রোডাক্টটা সম্পর্কে যখন আপনি কিছুদিন অ্যাড চালালেন, অ্যাওয়ারনেস, মানুষ জানলো, কমেন্ট করলো, মোটামুটি আপনার পেজে একটু লাইক ফলোয়ার আসতে লাগলো, তখন যখন আপনি সেলস এর অ্যাড দিবেন, তখন প্রোডাক্টটা সেল হবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই? জি স্যার, বুঝতেছি। আমি একটু বেশি ডিপলি চলে যাচ্ছি নাকি একটু তাড়াতাড়ি শেষ করব বলেন তো? একটু বেশি কোনো বকবক হয়ে যাচ্ছে নাকি একটু তাড়াতাড়ি টেনে দেবো, বলেন। সমস্যা না, আপনি আপনার মতো করে করতে পারেন। না, যদি বাস। মনে করেন যে আসলে একটু বেশি হয়ে যাচ্ছে, অনেকেই, সবাই তো এই জিনিসগুলো জানেন, আমি আর একটু ডিপলি যাচ্ছি, তো যদি বলেন যে আর একটু তাড়াতাড়ি দিলে আমি তাড়াতাড়ি শেষ করতে পারবো, সমস্যা নেই। তো এই ডেইলি বাজেট দিলাম আমি $15। তারপরে আছে দেখেন, এটা হলো আমার বাজেট। এখন কথা হলো, আমি প্রোডাক্টটা বিক্রি করবো বা প্রোডাক্টে অ্যাড চালাবো, এটা তো একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল আছে, তাই না? কবে থেকে কবে, কয়দিন আমি অ্যাডটা চালাবো। তো এটা হলো সেই টাইম, যে আমি ধরেন কালকে 18 তারিখ, কালকে 18/6/25, কালকে সকাল 10টা থেকে আমার অ্যাডটা চলবে, তো আমি 10টা থেকে অ্যাডটা চালাবো। এই যে 10টা থেকে আমার সকালে অ্যাডটা চলবে। তারপর একটা অপশন আছে এন্ড অপশন। আপনি চাইলে এন্ড অপশন ইউজও করতে পারেন, আপনি চাইলে ইউজ নাও করতে পারেন। এন্ড বলতে, যে আমার অ্যাডটা চলতেছে 3 দিনের জন্য, হলো কি 18, 19, 20, 3 দিন চলবে। আর আপনি মনে করলেন না, আমার অ্যাড চলতে থাকুক, ভালো রেজাল্ট আসলে চলবে, খারাপ রেজাল্ট আসলে আমি পরে অ্যাডটা বন্ধ করে দেবো, সেটাও পারে। তা আপনি যদি এন্ডেড দিতে চান, তাহলে সেক্ষেত্রে এখানে এন্ডেড যাবেন, এখানে কাস্টমে যাবেন, যাওয়ার পরে 18 থেকে 20, 3 দিনের অ্যাড চলবে 10টা পর্যন্ত। এই হলো আপনার মানে 3 দিনের অ্যাডের একটা হিসাব। আর যদি আপনি এন্ডেড উঠাই দেন, তাহলে হলো কি অ্যাড চলতেই থাকবে, আপনার যখন খুশি আপনি তখন বন্ধ করতে পারবেন। এটা হলো আমার অ্যাডের অপশন চলে গেল। তাহলে আমার টাইম শেষ, বাজেট শেষ। আহ, তারপর এখানে আমার পেজ সিলেক্ট করা হয়ে গেছে, পারফরমেন্স গোল দেওয়া হয়ে গেছে। তারপর আসেন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, তারপর হলো আপনার এই যে অডিয়েন্স কন্ট্রোল, মানে আপনি কাদের জন্য একটা চালাচ্ছেন। তো অডিয়েন্স, আমরা সবাই জানি অডিয়েন্স 3 প্রকার: কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স এবং কি সেভ অডিয়েন্স। তো আমার অডিয়েন্স, আমরা এখান থেকে এই যে দেখেন ক্যাম্পেইনের পাশে অডিয়েন্স নামের একটা অপশন আছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা অডিয়েন্সের উপর একটা ক্লাস নেবো, যে অডিয়েন্স কিভাবে তৈরি করে, কাস্টম অডিয়েন্স কিভাবে তৈরি করে, তারপর লুকেলাইক অডিয়েন্স কিভাবে তৈরি করে, কিংবা আপনার সেভ অডিয়েন্স কিভাবে তৈরি করে, এই জিনিসগুলো আমরা অডিয়েন্সের উপরে আমরা একটা ক্লাস নেব সুন্দর করে ডিপলি। এখন আমরা জাস্ট এখান থেকে এই যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখান থেকে অডিয়েন্স আজকে সিলেক্ট করব। তারপর দেখেন এখানে আছে লোকেশন, মানে আপনি কোথায় অ্যাডটা চালাতে চান। তো এখানে দেন বাংলাদেশ দিয়ে আছে, এই যে সার্চ লোকেশন। এখন আপনি অ্যাডটা, আমি চাচ্ছি আমার অ্যাডটা বাংলাদেশ না, পুরো বাংলাদেশ না, আমি চাচ্ছি ঢাকার মধ্যে অ্যাড চালাবো।
তাহলে আমি ডিএইচ এ ঢাকা সার্চ দিলাম। যখন আমি ঢাকা সার্চ দিলাম, এই যে দেখেন চলে আসছে ঢাকা ডিভিশন, এটা চলে আসছে। এই যে ঢাকা ডিভিশনটা চলে আসছে, যে ঢাকা ডিভিশন যখন আমি ধরলাম, তার পাশাপাশি গাজীপুর, নরসিংদী, টঙ্গিবাড়ি, মানিকগঞ্জ অনেক কিছু ধরে গেছে। তো ভাই আপনি চাইলে এই জায়গায় দেখেন ঢাকা ডিভিশনের পাশে 40 কিলোমিটার লেখা আছে, আপনি চাইলে এটা আরো বাড়াতে পারেন, একদম 80 কিলোমিটার পর্যন্ত দিতে পারবেন, 72 তো 80 পর্যন্ত আপনি দিতে পারবেন। 80 কিলোমিটার পর্যন্ত অ্যাড চালাতে পারেন। তো 80 কিলোমিটার অ্যাড চালালে মোটামুটি ঢাকার মধ্যে চাঁদপুর, শরীয়তপুর, টঙ্গীর ম্যাক্সিমাম জিনিস ধরে যায়। দেখতেছেন আপনারা সবাই, শ্রীপুর অনেক কিছু ধরে যায়। এখন আপনার কথা পাই না, আমি ঢাকার ভিতরে চালাবো, এত জায়গায় চালাবো না, আমি ঢাকার মধ্যে শুধুমাত্র ঢাকা সিটি চালাবো। তাহলে দেখেন আপনি এই ঢাকা 40 কিলোমিটার, 80 কিলোমিটার এখানে যাওয়ার পরে দেখেন এই যে কারেন্ট সিটি অনলি লেখা আছে। আপনি যখন এটা দিবেন তখন মাত্র শুধুমাত্র ঢাকা সিটির মধ্যে অ্যাড চলবে। ক্লিয়ার? ঢাকা সিটিটা যতটুক ততটুকুর মধ্যে অ্যাড চলবে। এটা হলো ইনক্লুড আর এক্সক্লুডের অপশন। ইনক্লুড মানে যোগ করা, এক্সক্লুড মানে বিয়োগ করা। এখন আপনার কথা, আপনি ঢাকার পাশাপাশি খুলনা অ্যাড চালাবেন, তখন কি করবেন? আবার ইনক্লুড করবেন। ইনক্লুড এই জায়গায় খুলনা দিলেন, এই যে খুলনা ডিভিশনটাও চলে আসলো। সেম ভাবে খুলনা 40 কিলোমিটার ধরছে, না আমি 40 কিলোমিটার না, আমি 20 কিলোমিটার চালাবো খুলনার মধ্যে। 20 কিলোমিটার চালালে মোটামুটি ফকিরহাট, বাগেরহাট, ডুমুরিয়া, পটুয়া, এই যে ফুলতলা, এই পর্যন্ত ধরে যাচ্ছে। আরেকটু কমাইলে আরেকটু কমবে, আপনার ইচ্ছা। 17 কিলোমিটার দিলাম। আবার যদি চান না আপনি শুধু খুলনা সিটির মধ্যে চালাবেন, তাও করতে পারেন। এ হলো ইনক্লুড এক্সক্লুড। এখন কথা হলো ভাই, ইনক্লুড এক্সক্লুড, ইনক্লুড দেখলাম, একটু এক্সক্লুড দেখি। আমার কথা ভাই, আমি ঢাকায় অ্যাড চালাবো ঢাকা সিটির মধ্যে, বাট ঢাকা সিটির মধ্যে এই যে তারাবো, বান্দরবান, নারায়ণগঞ্জ এইসব জায়গায় আমি যাবে না। তাহলে আপনাকে কি করতে হবে? এই ইনক্লুডের জায়গায় এক্সক্লুড করতে হবে। এখন আপনি ধরেন ঢাকা সিটির মধ্যে আমি চাচ্ছি মোহাম্মদপুর অ্যাড যাবে না, মহামাদপুর, ছিনতাইকারী জায়গা আমি বাদ দিয়ে দেবো। এই যে মোহাম্মদপুরটা আমি কি করলাম, এই যে সাদগি মোহাম্মদপুর, এই মোহাম্মদপুরটা আমি এক্সক্লুড করে দিলাম ঢাকার মধ্যে। দেখছেন এই যে লাল হয়ে গেছে, ইনক্লুড হলো ই থাকে, আর এক্সক্লুড লাল হয়ে যায়, যে ঢাকার মধ্যে অ্যাড চলবে বাট ওই মোহাম্মদপুরে অ্যাড চলবে না। মোহাম্মদপুর হলে 2 কিলোমিটার বেশি যাচ্ছে, আমি 1 কিলোমিটার দিয়ে দিই, আর একটু কমাই দিই। এই হলো আমার ইনক্লুড এক্সক্লুড এর খেলা। আরেকটা জিনিস আছে ভাই, অনেক জিনিস আপনি সার্চ দিয়ে পাবেন না। ধরেন আপনি এই যে এই যে ব্রাউনবাড়িয়া অ্যাড চালাতে, ব্রাউনবাড়িয়ারে আপনি বাদ দিয়ে দিতে চাচ্ছেন, বা ধরেন এই ঢাকার মধ্যে এই যে ধরেন এই তারা বোর্ডারে বাদ দিবেন, তো এই তারা বোর্ডারে আপনি সার্চ দিয়ে পাচ্ছেন না, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে সেম এই এক্সক্লুড দেওয়ার পরে এই জায়গায় দেখেন ড্রপ পিন নামের একটা অপশন আছে। এই ড্রপ পিনটা ক্লিক করলে এই যে এই ড্রপ পিনটা এনে টাইনে এই জায়গায় বসাই দিলাম। তখন এই ঢাকার সাথে এই যে 16 কিলোমিটার ধরছে, এটা আমি কমাই দিই 1 কিলোমিটার। তার মানে এই যে যখন আপনি সার্চ দিয়ে কোনো জিনিসটা পাবেন না, তখন ওটা জুম করে ড্রপ পিন দিয়ে ইনক্লুড করলে ইনক্লুড, এক্সক্লুড করলে এক্সক্লুড করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর আরেকটা অপশন আছে, এই যে দেখেন ব্রাউজ নামের একটা অপশন। ব্রাউজে যে আপনি কি করতে পারেন, কান্ট্রি ওয়াইজ, আমি ঢাকা বাংলাদেশ তো একটা কান্ট্রি, বাংলাদেশের পাশাপাশি আপনি পাকিস্তানে অ্যাড চালাবেন, ইন্ডিয়া অ্যাড চালাবেন, শ্রীলঙ্কা অ্যাড চালাবেন, তখন আপনি কান্ট্রি ওয়াইজ ধরবে। এই যে কান্ট্রিতে চাইলে এখান থেকে আপনি এশিয়া, আফ্রিকা, তারপর কোথায় চালাতে চান, ইউরোপ, নর্থ আমেরিকা, কোন জায়গায় চালাতে চান সেটাও আপনি ধরাই দিতে পারবেন বাংলাদেশের পাশাপাশি। আপনি যখন একাধিক কান্ট্রিতে অ্যাড চালাবেন, তখন এরকম ব্রাউজে যে এই কান্ট্রি ওয়াইজ ধরবেন, বা রিজিয়ন মানে অঞ্চল অনুযায়ী ধরতে পারেন। অঞ্চল কি, আপনি ধরেন এই যে গাজীপুরের মধ্যে 27টা অঞ্চল, এরশাদনগর একটা অঞ্চল, টঙ্গী একটা অঞ্চল, এরকম আপনি রিজিয়ন ধরেও আপনি দিতে পারেন। বা সেভ লোকেশন, আপনি যেই লোকেশনটা সবসময়ের জন্য অ্যাড চালানোর জন্য পারফেক্ট মনে রাখাচ্ছেন, যে আপনার একটা বিজনেস সবসময়ের জন্য ঢাকা সিটির মধ্যে চলে, ওই লোকেশনটা আপনি সেভ করে রাখলেন। ওই সেভ লোকেশনে আপনি সবসময়ের জন্য অটোমেটিক অ্যাড চালাবেন। এই ছিল আরেকটা পার্ট। এরপরে নিচে দেখেন অ্যাড লোকেশন বাল্ক নামের একটা অপশন আছে। এই যে অ্যাড লোকেশন বাল্ক, অ্যাড লোকেশন বাল্ক মানে ধরেন আপনারা জিপ কোড নাম্বার তো সবাই জানেন, জোনাল ইমপ্রুভমেন্ট প্ল্যান, যেমন আমার মোহাম্মদপুর 1208, খুলনা হলো 1200 কত জানি, 1704। তারপর আপনাকে এই টঙ্গী দেখলাম আমি, এরশাদনগর যেটা, এটা হলো 1700 জিপ কোড। আপনারা যেখানে যে থাকেন এরকম সবারই কিন্তু একটা জিপ কোড আছে, জোনাল ইমপ্রুভমেন্ট প্ল্যান যেটা। তো আপনারা এই অ্যাড লোকেশন বাল্কে যে এই জিপ কোড অনুযায়ী টার্গেট করতে পারেন। দেন এই অ্যাড লোকেশনটা আসবে যে সিলেক্টে, যে আপনি যখন এই জিপ দিবেন, আপনি হলো ধরেন কান্ট্রি সিলেক্ট করলেন, কান্ট্রি হলো আমি বাংলাদেশ, কান্ট্রিজ এর মধ্যে আমি পোস্টাল কোড দিয়ে দিলাম।
পোস্টাল কোড দিলাম, ডিফল্ট কান্ট্রি আমি দিতে চাচ্ছি ধরেন বাংলাদেশ। তাহলে পোস্টাল কোড কত, ধরেন 1207। 1207 দিলে হলো কি মোহাম্মদপুর বাদক। ইনক্লুড এই মিউট করবেন স্যার প্লিজ। আদিত্য সাহা। কে আসবে আবার? এই মা, কে আসবে? আচ্ছা, তাহলে আপনারা চাইলে এই যে ইনক্লুড এই জিনিসটা আমি সবসময়ের জন্য আপনাদের বলি যে এই জিনিসটা মানবেন। আমি যখন এটা ক্লাস করাই, আপনারা যখন পাশের ফ্যামিলি চিল্লা চিল্লা আসে, এই জিনিসটা কিন্তু হ্যাসেল হয়। আপনার হ্যাসেল হয়, আরেকজনের হ্যাসেল হয়, আমার হ্যাসেল হয়, পড়ানোর একটা মুড থাকে ওটা নষ্ট হয়ে যায়। এই কাজটা করবেন না, এটা আমি প্রথম দিন থেকে লাস্ট পর্যন্ত বলতেছি। এই কাজটা করবেন না, এটা একটা ম্যানারিজম। ঠিক আছে, ম্যানারটা ঠিক মতো রাখবেন। আচ্ছা, তো এই জায়গায় আপনি ডিফল্টে মানে আপনি যে এইগুলো আপনার যদি আপনার কোনো ক্লায়েন্ট ইউএস এর কোনো ক্লায়েন্ট যদি মনে করে যে এরা দিয়ে দেয়, এই কোডগুলো দিয়ে দেয়, যে এই পোস্টাল কোডগুলো দিয়ে দেয়, পোস্টাল কোডগুলো যখন আপনি এখানে দিয়ে ম্যাচ লোকেশন দেবেন, তাহলে সেই লোকেশনগুলো ইনক্লুড দিলে ইনক্লুড হবে, এক্সক্লুড দিলে এক্সক্লুড হয়ে যাবে। এই লিস্টটা ক্লায়েন্ট দিয়ে দেয় অনেক সময়। ঠিক আছে, এটা হলো বাল্ক লোকেশনের মাধ্যমে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। বা এই যে চুজ ফাইল অন ইউর ডিভাইস, এই চুজ ফাইল মানে কি, ওই যে কোন একটা পিডিএফ ফাইলের মধ্যে এই লোকেশন গুলো দেওয়া আছে, ওই পিডিএফ ফাইলটা এখানে অন করলে ওই লোকেশন গুলো বাদ হয়ে যাবে। ঠিক আছে, বা এক্স ইনক্লুড করলে যোগ হয়ে যাবে। এভাবেও করতে পারেন। তার নিচে দেখেন এই জায়গাটা ঠিক রিচ মোর পিপল লাইকলি ইউর রেসপন্স টু ইউর অ্যাডস, এই টিক চিহ্নটা দিয়ে দেবেন। তার মানে আপনি যেসব লোকেশনে টার্গেট করছেন এই লোকেশনের মধ্যে সবাই তারা অ্যাডটা পৌঁছাবে। ঠিক আছে, এবার আসেন মেইন আরেকটা জিনিস, সেটা হলো আমি তো লোকেশনও সিলেক্ট করলাম। এখন এই লোকেশনের মধ্যে সবার দ্বারা তো আমার অ্যাড যাওয়ার দরকার নেই। আমার পটেনশিয়াল কাস্টমার যারা, তাদের দ্বারা আমার অ্যাডটা নেব, এই টার্গেটটা করা। এটা হলো আপনার অ্যাডভান্স সাজেশন অপশনাল, এই জায়গায় যাবেন। যার পরে এখানে দেখেন অডিয়েন্সের যে কাস্টম অডিয়েন্স আছে, লুকালাইক আছে, এই যে অডিয়েন্সটা তো আমরা আজকে না, নেক্সট ক্লাসে আমরা শিখবো। তো আমরা এই যে ডিটেল টার্গেটিং থেকে আজকে করবো। এখন দেখেন এখানে এজ নামের একটা অপশন আছে, যে আপনার প্রোডাক্টটা সেল করার জন্য আপনি কত থেকে কত বছর পর্যন্ত টার্গেট করবেন। তো যেহেতু আমি আইফোনে একটা অ্যাড দেবো, তো আমি 18 থেকে 45 পর্যন্ত ধরলাম, বা 50 পর্যন্ত ধরতে পারি। বিজনেসম্যান, অনেক বিজনেসম্যান আছে 50 বছরে, তারা হলো কি কিনতে পারে। তারপর জেন্ডারে যে আমরা প্রোডাক্ট অল জেন্ডার করে দিলাম, যেহেতু আইফোন এরা ছেলে মেয়ে উভয় কিনতে পারে, দিয়ে দিলাম। এরপরে অপশন দেখেন ডিটেল টার্গেটিং, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এবং ডিটেল টার্গেটিং আপনার ডিপেন্ড করে তিনটে জিনিসের উপরে, একটা হলো ডেমোগ্রাফিক, একটা ইন্টারেস্ট, একটা হলো বিহেভিয়ার। ডেমোগ্রাফিক বলতে আপনার অবস্থান, হইতে পারে আপনি একজন বিজনেসম্যান, এটা আপনার অবস্থান হইতে পারে, আপনি একজন স্টুডেন্ট, এটা আপনার অবস্থান হইতে পারে, আপনি একজন জব হোল্ডার, এটা আপনার অবস্থান হইতে পারে, আপনি একজন বর্তমানে একজন বাবা হয়েছেন, সেটা আপনার অবস্থান। এই যে ডেমোগ্রাফিক দিয়ে আপনার টার্গেটটা করতে হবে। এখন আমার প্রোডাক্ট অনুযায়ী ডেমোগ্রাফিক কারা, সেটা বের করতে হবে। তো দেখেন ডিটেল টার্গেটিং এ যাওয়ার পরে এডিটে গেলাম। এটা যাওয়ার পরে এখানে যখন আপনি সার্চ দিবেন, ধরেন এখানে আপনি ইউনিভার্সিটি সার্চ দিলেন, ইউনিভার্সিটি, দেখেন এখানে অটোমেটিক সব ইউনিভার্সিটি গুলো কিন্তু এখানে চলে আসবে, যে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, অটোমেটিক ভাবে চলে আসছে। তো আপনি যখন ব্র্যাক ইউনিভার্সিটি সিলেক্ট করলেন, এরপরে অটোমেটিক দেখেন বাকি যত ইউনিভার্সিটি গুলো আছে, অটোমেটিক রিলেভেন্স যারা সব চলে আসতেছে। আবার আপনি করতেন ব্রাউজার যে ডেমোগ্রাফিকের ভিতরে এই যে ঢুকে পার্ট বাই পার্ট একটু জুম করি, আপনারা একটু বুঝবেন জিনিসটা কতটা ডিপলি। দেখেন ডেমোগ্রাফিকের মধ্যে যখন আমি ব্রাউজার যে ডেমোগ্রাফিকের মধ্যে ঢুকলাম, ডেমোগ্রাফিকের মধ্যে দেখেন কতগুলো পার্ট আছে, এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস। এর মধ্যে প্রত্যেকটা পার্টে ঢুকে ঢুকে আপনার টার্গেট করতে হবে। তো আমরা আমার প্রোডাক্টটা বিক্রি করার জন্য আমরা ডেমোগ্রাফিক এডুকেশনের মধ্যে কোথায় যাব, এডুকেশন লেভেলে যাইতে পারি। এক মিনিট। দেখেন এডুকেশন লেভেল বলতে বোঝাচ্ছে আপনার এখানে কারা হাই স্কুল আছে, ইউনিভার্সিটি আছে, পোস্ট গ্রাজুয়েট আছে, ডক্টরেট ডিগ্রি আছে, ফাউন্ডেশন ডিগ্রি আছে। এখন আপনার প্রোডাক্টের জন্য কারা আপনার ম্যাচ করে, আমি মাস্টার্স ডিগ্রি, তারপর আপনার প্রফেশনাল ডিগ্রি, তারপর এই জিনিসগুলো সিলেক্ট করলাম, সেম ইউনিভার্সিটি, তারপর হলো ইউনিভার্সিটি গ্রাজুয়েট, এরা আর কি প্রোডাক্টটা কিনতে পারে যেহেতু আইফোন। তা আমরা ধরেন আমরা কেবল ডেমোগ্রাফিকের ভিতরে খালি ইউনিভার্সিটি দেখলাম। এখন দেখেন এডুকেশন, তারপর ফিনান্সিয়াল আছে, ফিনান্সিয়ালের মধ্যে ইনকামের মধ্যে থেকে দেখেন যারা হাউস হোল্ড ইনকাম যাদের টপ
25 থেকে 50% জিপ কোড, মানে ইউএস বেসিস, যাদের ইনকাম অনেক বেশি তাদের আমি টার্গেট করতে পারি। তারপর আমি লাইভ ইভেন্টে যাইতে পারি, লাইভ ইভেন্টে যাই কাদের দেখতে পারি, অ্যানিভার্সারি কি, যাদের 30 দিনের মধ্যে মানে অ্যানিভার্সারি আছে তাদের আমি অবশ্যই টার্গেট করতে পারি, তারা হাজবেন্ড ওয়াইফকে গিফট করতে পারে। অ্যানিভার্সারি 21 তারিখে মানে 2 মাসের মধ্যে যাদের, তাদের আমি টার্গেট করতে পারি। তারপর আর কি করা যায়, ডেট অফ বার্থ দিয়ে টার্গেট করা যায়, যে মান্থ অফ বার্থ, এই আপকামিং বার্থডে আসতেছে তাদের আমি টার্গেট করতে পারি। অবশ্যই বার্থডে অনুযায়ী কিনতে পারে, বাপ মার দ্বারা এটা চাহিদা থাকতেই পারে। তারপর ফ্রেন্ডস, ফ্রেন্ডস দিয়ে আমরা কি ধরতে পারি, যেমন ফ্রেন্ডস ম্যান, 0 থেকে 7 দিন যাদের বার্থডে আছে তাদের আমি টার্গেট করতে পারি। এদের মানে অনেক বন্ধু আছে না, বড় লোক বন্ধু, রিস্কি বন্ধুদের গিফট করে, তাদের আমি টার্গেট করতে পারি। ফ্রেন্ডস ম্যান উইথ 7 থেকে 30 দিন যাদের আছে তাদের টার্গেট করতে পারি। এই মাসে যাদের বার্থডে আছে তাদের টার্গেট করতে পারি। এই উইকে যাদের বার্থডে আছে তাদের টার্গেট করতে পারি। 7 দিনের মধ্যে যাদের আছে তাদের টার্গেট করতে পারি। এই যে ধরেন আমি যদি একটা কেক বিক্রেতা হই, আমি যদি ধরেন আমার একটা প্রোডাক্ট আছে কেক, আমি কেক বিক্রি করি, বানানো কেক, তাহলে আমি কাদের টার্গেট করতে পারি, এই যে এই লোকগুলো টার্গেট করতে পারি না, যে যাদের বার্থডে, যাদের ফ্রেন্ডের বার্থ থেকে বার্থডে 7 দিনের মধ্যে, এই মাসের মধ্যে বা এই উইকের মধ্যে। এই জন্য আসলে এই টার্গেটিংটা আপনারা খুব ডিপলি আকারে দেখবেন। আমি তো যেহেতু দেখাচ্ছি, আমি তো অত ডিপলি দেখাতে পারতেছি না, যেহেতু আরো অনেকগুলো পার্ট রয়েছে। তারপর আপনি প্যারেন্টস এ দিতে পারেন, প্যারেন্টস এর মধ্যে কাদের দেখতে পারেন, যে যারা বাবা মা হয়েছে 12 মাস, তারাও কিনতে পারে, সুন্দর একটা ফোন কিনতে পারে, নাও কিনতে পারে, কারণ এটা আসে না। এটা যদি আপনি একটা বেবি প্রোডাক্টের অ্যাড দিতেন, সেরিলাক্স বা কোনো কিছু, তখন আপনি কি করতে পারতেন, এই বেবি বাবা মাদের টার্গেট করতে পারতেন, ঠিক আছে। সেম ভাবে এরকম। তারপর রিলেশনশিপ কাদের ধরতে পারেন, রিলেশনশিপ স্ট্যাটাস, যেমন এঙ্গেজ, তাদের আপনি টার্গেট করতে পারেন। অবশ্যই যারা এঙ্গেজ হয়েছে তারা সুন্দর একটা প্রোডাক্ট কিনতে পারে, যারা রিলেশনশিপে আছে তারা কিনতে পারে, যারা ম্যারিড নতুন, যারা সিঙ্গেল তারাও কিনতে পারে। এই যে বিভিন্ন টার্গেট গুলো করলেন। তারপর আমি কিন্তু এখনো ডেমোগ্রাফিক পার্টে আছে, আরো কিন্তু আমার 2টা পার্ট রয়েছে, ইন্টারেস্ট রয়েছে, বিহেভিয়ার রয়েছে। সেম ভাবে এরকম ভাবে আমরা এরপরে আমরা ইন্টারেস্টে যাইতে পারি। ইন্টারেস্টের মধ্যে যে কারা, বিজনেসম্যান, যারা বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি, এই জায়গায় যখন আপনি দিবেন তখন এটা সিলেক্ট অল হয়ে যাবে। এই রিলেটেড যা আছে সব আমার দরকার নেই, আমি ডিপলি যাব। আমি এটার ভিতরে অ্যাডভার্টাইজিং মার্কেটিং যারা করে তাদের টার্গেট করলাম, যারা ব্যাংকিং নিয়ে ফিনান্সিয়াল পার্টে আছে অবশ্যই তাদের আমি টার্গেট করব, তাকে অনেক টাকা পয়সা আছে। ডিজাইন সেক্টরে, ইকোনমিক্স, ইয়ারিং, এগুলো দরকার নেই। অনলাইনে কম্পিউটিং বা অনলাইনে যারা কেনাকাটা করে, ডিজিটাল মার্কেটিং, তাদের টার্গেট করলাম। এই যে টার্গেটটা করতেছি, তারপর এটা ইন্টারেস্ট করলাম। এরপরে বিহেভিয়ারে আমি গেলাম, বিহেভিয়ারে যে যারা ডিজিটাল অ্যাক্টিভিটিস এর সাথে ইনক্লুড আছে তাদের আমি টার্গেট করলাম। অল ক্রিয়েটর, যারা হলো আপনার কন্টেন্ট ক্রিয়েট করে তাদের এভাবে আসলে আপনারা এই ডিপলি টার্গেটিংটা করবেন। এটাকে বলা হয় ডিটেল টার্গেটিং। তাহলে আসলে আপনার পটেনশিয়াল যে কাস্টমার, এই কাস্টমারটা আপনি পাবেন। এই যে টার্গেটিংটা আমি করলাম, এই টার্গেটিংটা এই যে লোকেশনের মধ্যে যারা যারা এই টার্গেটিং এর মধ্যে পড়ে তাদের দ্বারাই যাবে, বাকি আদারওয়াইজ সবার কাছে কিন্তু যাবে না, ঠিক আছে। এবং এই যে এই বয়স সীমার মধ্যে যারা আছে তাদের দ্বারাই যাবে। এরপরে নিচে দেখেন একটা অপশন আছে, ন্যারো অডিয়েন্স নামের একটা অপশন। ন্যারো অডিয়েন্সটা কি, ধরেন আপনি একটা কম্পিউটার বিক্রি করবেন বা ল্যাপটপ বিক্রি করবেন, আপনি ভার্সিটি টার্গেট করতেছেন। বাট ল্যাপটপ, কম্পিউটার, ভার্সিটি কাদের বেশি দরকার হয়, অবশ্যই যারা সিএসসি নিয়ে পড়াশোনা করে, বিবিএ নিয়ে পড়াশোনা করে তাদের দরকার হয়। তা আপনি তো একটা ভার্সিটিতে মধ্যে প্রায় 20টা ফ্যাকাল্টি আছে, 20টা ফ্যাকাল্টির প্রায় 2 লাখ স্টুডেন্ট আছে। এই 2 লাখ স্টুডেন্টের কাছে যখন আপনি অ্যাডটা পৌঁছাবেন, সেখান থেকে কিন্তু পটেনশিয়াল কাস্টমার হইতে পারে শুধুমাত্র আপনার সিএসসি ব্যাকগ্রাউন্ড এবং বিবিএ ব্যাকগ্রাউন্ড, টুকটাক বাকি এই জায়গা হইতে পারে 90%, আর বাকি সব ফ্যাকাল্টি মিলে হইতে পারে 10% বা 20%। তো আমার এই 2 লাখ স্টুডেন্টের কাছে যখন আপনি অ্যাড পাঠাবেন তখন কিন্তু আপনার অ্যাডের খরচটা অনেক বেশি যাবে, লিঙ্কের খরচ অনেক বেশি যাবে। তা আমার কাছে তো এত লোকের কাছে অ্যাড পাঠানোর দরকার নেই। আমি ভার্সিটির ভিতরে অ্যাড যাবে, বাট ওই ভার্সিটির ভিতরে যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড তাদের কাছে অ্যাড যাবে। এই জন্য আপনি যখন ন্যারো অডিয়েন্সে যে আপনি এখানে সার্চ দিবেন সিএসই, তখন দেখেন এখানে চলে আসবে বিএসসি ইন সিএসসি। এটা যখন আপনি সিলেক্ট করেন তার মানে ব্যাচেলর সায়েন্স কম্পিউটার নিয়ে যারা পড়ে, এমএসসি নিয়ে, ব্যাচেলর তারপর টেকনোলজি যারা নিয়ে পড়ে, ইনফরমেশন কম্পিউটিং নিয়ে যারা পড়ে, মানে আমি এই সিলেক্ট গুলো করে দিলাম ন্যারো অডিয়েন্স দিয়ে। তার মানে কি ভাই, তুমি এই যে দেখেন অটোমেটিক ধরে গেছে, দেখেন ডেমোগ্রাফিক, এডুকেশন, ফিল্ড অফ স্টাডি ন্যারো করে দিল। আগে কিন্তু ডেমোগ্রাফিক আর এডুকেশন ধরছিল, এখন ওর ভিতরে ফিল্ড অফ স্টাডিতে চলে গেছে।
ভাই হ্যাঁ, ডেমোগ্রাফিক মানে তোমার অবস্থান, অবস্থান কোথায়, এডুকেশন, এডুকেশনের মধ্যে যাও। কিন্তু এডুকেশনের মধ্যে যারা এই কয়টা ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করে তাদের দ্বারা আমার অ্যাডটা পাঠাবো। আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন, তাই না? এটাকে বলা হয় ন্যারো অডিয়েন্স। ন্যারো ফার্দার আরো ন্যারো করতে চান, হ্যাঁ আমি শুধু সিএসসি চাই, আমি শুধু বিএসসি এন্ড সিএসসি চাই, শুধুমাত্র সিএসসি বিএসসি নিয়ে যারা করতেছে তাদের দ্বারা চাই। এই হলো আপনার ন্যারো অডিয়েন্স। অডিয়েন্সটা আমি আরেকটু কমায় নিলাম পটেনশিয়াল কাস্টমারটা পাওয়ার জন্য। তারপর হলো প্লেসমেন্টের অপশন। আমার অডিয়েন্সও শেষ। এই অডিয়েন্সটা যখন আপনি সেভ করে রাখবেন তখন এটা হয়ে যাবে সেভ অডিয়েন্স। সেভ কেন করে রাখবেন, ইন ফিউচার যদি আপনি সেম অ্যাড আবার চালান আইফোনের উপরে সেম লোকেশনে, তাহলে আপনার এই টার্গেটিংটা এত ডিপলি আর করা লাগলো না, কেন অডিয়েন্সটা আপনার সেভ করা আছে। ঠিক আছে, আপনি চাইলে অডিয়েন্সটা সেভ করে রাখতে পারেন, তা আমি অডিয়েন্সটা সেভ করে রাখি। কারণ হলো আমার, আমি এআর সম্রাট দিয়ে বা আমি এআরএস, যেহেতু এ এআরএস ক্রিয়েটর আইফোন, তারপর হলো কিসের জন্য চালাচ্ছিলাম, অ্যাওয়ারনেস চালাচ্ছিলাম, এই নামে আমি একটা অডিয়েন্স আমি সিলেক্ট করে রাখলাম। তার মানে আমি যদি ইন ফিউচার কোনো সময় আবার সেম আইফোন নিয়ে কোনো অ্যাড চালাতে চাই তাহলে আমার জন্য সুবিধা হবে, কারণ আমার এই অডিয়েন্সটা আমি সেভ করে রাখছি। আমি সেম লোকেশন না, যে কোনো লোকেশনে এই অডিয়েন্স দিয়ে আপনি অ্যাড চালাতে পারবেন। ঠিক আছে, আইফোনের জন্য আমি একটা মোটামুটি অডিয়েন্স তৈরি করে রাখছি, অডিয়েন্সটা আমি সেভ করে রাখছি। আমি ইন ফিউচারে যদি আবার কোনো সময় আইফোন বিক্রি করার জন্য কোনো অ্যাড চালাই তাহলে আমি এই অডিয়েন্সটা কাজে লাগাতে পারবো। ঠিক আছে, ওকে, তাহলে আমার এটা হয়ে গেল। তারপর আমার অপশন হলো প্লেসমেন্ট। প্লেসমেন্ট বলতে বোঝা হলো আপনার কোন প্লেসে আপনার অ্যাডটা আপনার জন্য ভালো। দেখেন ফেসবুকের মধ্যে আপনার অনেকগুলো প্লেসমেন্ট আছে। একটা হলো অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, যেটা ফেসবুক ভালো মনে করে আপনার জন্য, সেটা হলো একটা জিনিস। আর এটা হলো ম্যানুয়াল প্লেসমেন্ট। ম্যানুয়াল প্লেসমেন্ট বলতে আমি চাই আমার অ্যাডটা শুধুমাত্র ফেসবুকে যাক, এই থ্রেডস, অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম কোনো জায়গা যাবে না, আমার অ্যাডটা শুধুমাত্র ফেসবুকে যাবে। এই যে ফেসবুকে যে 19টা প্ল্যাটফর্ম আছে, 9টা প্ল্যাটফর্মে আমার অ্যাডটা যাবে। এটা হলো আপনার প্লেসমেন্ট। তা আমার জন্য এটাই ভালো, আমি শুধুমাত্র ফেসবুক ফিডে দেখাতে চাচ্ছি, ভিডিও দেখাতে চাচ্ছি না, মার্কেট প্লেসেও দেখাতে চাচ্ছি না। আমি শুধু চাচ্ছি আমার অ্যাডটা ফেসবুক ফিডে থাক আর ফেসবুক প্রোফাইল ফিডে থাক। এই দুই জায়গাতে আমার প্রোডাক্টটা স্টোরিতেও যাইতে পারে, রিলসে দেওয়ার দরকার নাই, ইনস্ট্যান্ট ভিডিওতে আমার দরকার নাই। এই হলো আপনার মতো করে, আপনার ক্লায়েন্ট যদি যেভাবে চায় আপনি সেভাবে করতে পারবেন। আপনার ক্লায়েন্ট যদি বলে না এ নিয়ে যাবে ওখানে যাবে, সেখানে সেখানে আপনি নিতে পারেন। ঠিক আছে, এখন আমি বললাম না আমার এই ইনস্টাগ্রামেও যাবে, আমার এটা ফেসবুকেও যাবে, আমার এটা অডিয়েন্স নেটওয়ার্কেও যাবে, আমার এটা থ্রেডসেও যাবে, যা যা আছে আমার জন্য, আমার জন্য যা যা আছে আমি সব জায়গায় আমার অ্যাড চালাতে চাই। আমি ফেসবুক মার্কেট প্লেস করেন, ভিডিও, মানে আমি আপনাদের দেখালাম, সবকিছুই দেখালাম যে আপনার জন্য যেখানে যেখানে বেস্ট হয় সেখানে সেখানে আপনি অ্যাডটা চালাতে পারেন। ঠিক আছে, আমি এখন সব জায়গায় দেখা দিচ্ছি, আমি এটা দেখানোর জন্য আবার আপনাদের করলাম। এ হলো আপনার প্লেসমেন্টের কাজ। তারপর আপনার সমর অপশন আর কোনো কিছুই নাই। এই হলো আমার অ্যাডসেটের কাজ। একটা ক্যাম্পেইনের মধ্যে অ্যাডসেট হলো সবচেয়ে বড় ভূমিকা পালন করে, কারণ অ্যাডসেটের ভিতরে আপনার টার্গেট, লোকেশন, অডিয়েন্স সব কিছু এখানে থাকে। আই হোপ আপনারা সবকিছু বুঝতে পারছেন। তারপরে আর তেমন কাজ নেই, আমার অ্যাডসেটের কাজ আছে। আমি আবার নেক্সটে চলে যাই। নেক্সটে যে আমি এখন কাজ করব হলো অ্যাডসের কাজ। এই নামটা আমি আবার চেঞ্জ করে দিলাম, অ্যাওয়ারনেস এয়ারনেস ক্রিয়েটর, এইটার অ্যাডস হলো এটা। ওকে, তারপর হলো আইডেন্টিফাই ফেসবুক পেজ। এটা ইনস্টাগ্রাম বলতেছে, আমি ইনস্টাগ্রাম নাই, ইনস্টাগ্রাম দেব না। তারপর অ্যাড সেটআপ, ক্রিয়েট অ্যাড নামের একটা অপশন আছে, মানে একদম নতুন করে তৈরি করা। ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে তোমার ফেসবুকে অলমোস্ট অলরেডি একটা আইফোনের পোস্ট আছে, সেটার উপরে তুমি অ্যাড চালাতে চাও, সেটা হলো কি এক্সিস্টিং পোস্ট। তা আমি আমি একদম নতুন করে তৈরি করতে চাচ্ছি। তার মানে কি আমি ক্রিয়েট অ্যাডে চলে গেলাম, ক্রিয়েট অ্যাডে। এখন তারপরে ক্রিয়েটার যাওয়ার পরে এখানে কিছু ফরম্যাট দেখাচ্ছে যে তোমার অ্যাডটা যে তুমি চালাচ্ছ তুমি কি সিঙ্গেল ইমেজ দিয়ে চালাবা নাকি একাধিক ইমেজ দিয়ে চালাবা। সিঙ্গেল ইমেজ হলে এটা, একাধিক ইমেজ দিয়ে চালালে ক্যারাজল। কালেকশন হলো কি পার্টে পার্টে থাকবে, যেমন আইফোনের একটা পার্ট, স্যামসাং এর একটা পার্ট, তারপর হলো ধরেন আপনার রিডমির একটা পার্ট, আকুয়াসের একটা পার্ট, এরকম পার্ট বাই পার্ট কানেকশন তৈরি করা আছে। আমি আজকে আইফোনের উপরে অ্যাড চালাবো, তার মানে আমি কালেকশনে যে আইফোনটা সেট করে দেবো। ঠিক আছে, তো আমরা আজকে সিঙ্গেল ইমেজে দেখবো, আস্তে আস্তে আমরা ক্যারাজলেও যাব। তো সিঙ্গেল ইমেজটা আমি সিলেক্ট করলাম। তো সিঙ্গেল ইমেজ, এখন এরপরে যেই সিঙ্গেল ইমেজ সেই ইমেজটা দিতে হবে না,
অ্যাড ক্রিয়েটিভের মধ্যে যে ওই সেট আপ ক্রিয়েটিভ, এখানে চাইলে আপনি ইমেজ অ্যাড, এখানে যে ইমেজ, তো আমার এখানে আগে থেকে অনেকগুলো অ্যাড চালাইছিলাম যার কারণে পিকচার আছে। আপনারা যখন পিকচার আনবেন তখন এই জায়গায় দেখেন ডাইন কোণে আপলোড নামের একটা অপশন আছে। আপলোডে গেলে এখান থেকে আপনারা কি এই যে পিকচার মিক্সার যদি কোনো কিছু নিতে চান, ধরেন আমি এই যে অ্যাড চালাবো, এই পিকচারটা নিয়ে নিলাম। ঠিক আছে। এখন একটা কথা হলো, পিকচার একটা নির্দিষ্ট সাইজ আছে, এই সাইজটা আপনার ক্লায়েন্টের ওই পিকচারটা দিয়ে দেবে, বা আপনি এই সাইজটা রিসাইজ করে নিবেন, না তো আপনার ওই এই যে দেখেন এই পিকচারের পাশে একটা এই যে লাল দেখলে এইরকম একটা দেখাচ্ছে যে এই পিকচারটা সাপোর্টেড করবে না, কোন বিভিন্ন জায়গায় সাপোর্ট ফিটসে এটা সাপোর্ট করবে না। যার কারণে আপনার এটা সাইজ নির্দিষ্ট 1080 বাই 1080 ফেসবুকের রিকমেন্ড সাইজ, এই যে দেখেন রিকমেন্ড সাইজ দিয়ে দিচ্ছে। তো ধরেন আমি রিকমেন্ড সাইজের মধ্যে থেকে এই প্রোডাক্টের উপরে অ্যাড চালাবো, এই অ্যাড দিলাম, নেক্সট দিলাম। এটা কিন্তু একদম নতুন প্রোডাক্ট আমি আপলোড করে আনছি। তারপর এখানে স্কোয়ার সাইজ এরকম দেখাবে, 1:1 দিলে এরকম দেখাবে, আপনার ইচ্ছা আপনি কিরকম রাখবেন। ভার্টিক্যাল এরকম দেখাবে, যখন 9:16 দিবেন তখন এরকম দেখাবে। অরিজিনাল এরকম দেখাবে, ক্রপ দিলে এরকম দেখাবে। তো এরকম করে আপনি সেট করে দেওয়ার পরে আমার কাছে এটা অরিজিনালটাই এটা ভালো হয়, কারণ এটা মানুষ প্রোডাক্টটা দেখতে পারবে। দেওয়ার পরে আমি নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে এমনি প্রাইমারি টেক্সট, মানে যেই টেক্সটটা সবার উপরে থাকে আইফোনের যে পেটা, তাহলে আমি এটা আইফোন সেল ডেসক্রাইব, আমি এখান থেকে আইফোন সেলের একটা ডিসক্রাইব নিয়ে গেলাম, এই যে আইফোন আর পপুলার ফ্রেন্ডলি ইউজ, এরকম এরকম একটা ডিসক্রাইব নিলাম, যেটা আমার কিসে থাকবে, একদম উপরে থাকবে, এই যে প্রাইমারি টেক্সটে থাকবে। তারপর এখানে একটা দিয়ে দিন, একটু ইমেজে দিয়ে দিন, ইমেজে দিয়ে দিলে মানে একটু ফায়ার মায়ের একটু ইমোজি দিয়ে দিবেন, তাহলে আর কি এটা আগুনের ইমেজি কোথায়, ইমোজি দিলে একটু অ্যাট্রাকটিভ বেশি হয়, বুঝলেন, একটু মানুষ পছন্দ করে জিনিসটা। এইটাই দিয়ে দিই। আচ্ছা, এই যে এটা দিয়ে দিলাম। তারপর অ্যাড এ ডেস্টিনেশন দিয়ে দিলাম আমি, এটা দেওয়ার দরকার নেই। দেওয়ার পর ডান দিলাম। আচ্ছা, ডান দেওয়ার পরে দেখবেন আপনার প্রোডাক্টটা এই যে অ্যাড ভিউতে আপনার দেখাচ্ছে, অ্যাডভান্স ভিউতে। ওয়েট করেন। ইওর অ্যাড ডোন্ট ডেলিভারি এবং দিছে, আমার প্রোডাক্টটার ভেজাল আছে, প্রোডাক্টটা আমি একটু চেঞ্জ করে নিই, এটা একটু দিয়ে দিই, এটা দিই। Done. এই যে আমার অ্যাডটা, এই যে দেখেন অ্যাডটা এরকম দেখাবে। অ্যাডভান্স ভিউতে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাডটা কোথায় কিরকম দেখাবে, এই যে ফেসবুক ফিডে এরকম দেখাবে, ইনস্টাগ্রামে এরকম দেখাবে, স্টোরিতে এরকম দেখাবে, এই সুন্দর করে ফেসবুক ভিডিও ফিডে এরকম দেখাবে। জোস। এই জিনিসগুলো আপনারা দেখছেন, এখন আপনারা আসলে এই জিনিসটা করতে পারেন। তারপর এরকম হয়ে যাওয়ার পরে আপনার আর কোনো কাজ নাই, জাস্ট কি করবেন, অ্যাড মিউজিক রাখতে পারেন, নাও রাখতে পারেন, আপনার ইচ্ছা। অ্যাড ডেস্টিনেশন যদি দিতে চান, দেওয়ার দরকার নেই। এখন দেখেন এই জায়গায় 4টে প্লেস এই যে দেখাচ্ছে, দেখেন 4টে জায়গায় আমার অ্যাডটা যাবে না, কোন কোন জায়গায় একটু দেখাই। এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম রিলস ভিডিও, মেসেঞ্জার স্টোরি, অডিয়েন্স নেটিভ, এই 4 জায়গা যাবে না। তো এই জায়গাগুলো আমি ঠিক করবো কেমন, ওই অ্যাডসেটের ভিতরে আমরা ম্যানুয়ালি যে ঠিক করছিলাম না, ওখান থেকে যায় যায় আপনি কি করবেন, যেখানে যেখানে আপনার অ্যাডটা যাবে না, যেমন এই যে এই জায়গাতে কোথায় কোথায় না কইছে সেই জায়গাগুলো, যেমন অডিয়েন্স নেটওয়ার্কের না কইছে, আর কোথায় কোথায় না কইছে সেই জায়গাগুলো কি করে দিবেন আপনি, এই যে চেঞ্জ করে দিবেন। বুঝা গেছে? এই ওভারঅল হলো আপনার মেইন ক্যাম্পেইন। দেওয়ার পরে যখন আপনি সেভ করে পাবলিশ দিয়ে দিবেন, তখন ক্যাম্পেইনটা কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। এখন ধরেন আমার কার্ড অ্যাড করা নেই, যার কারণে পাবলিশ হচ্ছে না। তারপর এটা ক্লোজ করে দিলেন, এই যে এখানে চলে আসবে। এখন ওই যে দেখেন আমি প্রথম সময় যখন অ্যাডটা চালাচ্ছিলাম তখন আপনাদের বলছিলাম যে এন্ড ডেট দিতে পারেন, নাও দিতে পারেন। এখন দেখেন আপনার ক্যাম্পেইনটা চলতেছে, তারপর আপনার মনে হচ্ছে যে ক্যাম্পেইনটা ভালো চলতেছে, চলুক, আপনার ক্যাম্পেইনটা ভালো চলতেছে না, তখন আপনি কি করেন, এখান থেকে এটা অফ করে দিন। তারপর এই জায়গায় দেখেন অন থাকলে অন, এই জায়গায় ডেলিভারি ইন ড্রাফট দেখাচ্ছে। ইন ড্রাফট মানে আমাদের যেহেতু টাকা পয়সা নাই তাই চলতেছে না, যখন আপনার অ্যাডটা চলবে তখন এখানে প্রসেসিং লেখা হবে, আর যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন অ্যাক্টিভ লেখা যাবে। তারপর আপনি এই ডাইন পাশে এই জায়গায় দেখতে পারবেন যে ডেইলি কত বাজে,
সে অনুযায়ী আপনার রেজাল্ট কেমন আসতেছে, রিস্ক কেমন আসতেছে, ইমপ্রেশন কেমন আসতেছে, কস্ট পার রেজাল্ট মানে প্রতিটা ইমপ্রেশনে কেমন টাকা কাটতেছে, ওভারঅল কত অ্যামাউন্ট খরচ হলো, এই সব কিছু আপনি এখান থেকে যখন একটা অ্যাড আনা যাচ্ছে তখন আপনি বসে বসে ফাইন্ড আউট করতে পারছেন। বলেন স্যার, পুরো ক্যাম্পেইনে কেউ আছে যে কোথাও বোঝেন নাই?